আওয়ামী লীগের মদতপুষ্ট ১৩ ভিআইপি নেতার অবয়ব আর চালচলন দেখে বোঝার উপায় নেই তাদেরকে ফাঁসি রায় দিয়ে ফেলেছেন আদালত। ট্রাইব্যুনালের প্রথম হাজিরায় কি বললেন কি করলেন আনিসুল, সালমান আর পলকরা। হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদাজল খেলে গেছে ভারত? স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদি এতটা খেপেনি, কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদি প্রশাসন? দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইউনূস? সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। এই মাত্র পাওয়া নতুন তাজা গরম খবর। আজকের এই ভিডিওতে তৈরি করা হয়েছে বর্তমান সময়ের আলোচিত ও সমালোচিত সকল আপডেট খবর। দর্শক, আজকের এই ভিডিওতে জানাবো সালমান, আনিসুল হক, ডিভমণিকে কেন আদালত ফাঁসি রায় দিয়েছেন, তা কতটুকু সত্য আপনারা বিস্তারিত দেখতে পারবেন। ভারত সরকার কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, তা ভিডিওর শেষের দিকে জানতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে খুব ইন্টারেস্টিং হতে চলতেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ ধারাবাহিকভাবে দেখতে থাকুন। ট্রাইব্যুনালের প্রথম হাজিরায় বেশ খোশ মেজাজে ছিলেন এসব রাজবন্দীরা। নিজেদের আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাতের অনুমতিও পেয়েছেন ক্ষণিকের জন্য। একটি সূত্র থেকে জানা যায়, প্রথম হাজিরায় তেমন কোনো প্রশ্ন বা কঠিন পরিস্থিতিতে পড়তে হয়নি তাদের। তবে পলক নিজে হাত তুলে মোনাজাত করেছেন, দীপুমণি আপা আপা বলে চিৎকার করেছেন। মজার বিষয় হলো, খোদ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকই এখন আইনের আওতায় কাঠগড়ায় দাঁড়াচ্ছেন। আর এই 13 আসামির মধ্যে তৌফিকি এলাহি এবং ফারুক খানের পক্ষে একজন আইনজীবী শুনানি করতে চাইলেও শুনানি করার আবেদন না থাকায় আইন অনুযায়ী তাকে শুনানি করতে দেয়া হয়নি। এছাড়া অন্য কোনো আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। সকাল 11টায় আসামিদের এজলাসের মধ্যে কাচের দেয়াল ঘেরা একটি অংশে বসতে দেওয়া হয়। সেখানে 12টি চেয়ার থাকায় ভেতরে 12 জন বসেন, শুধু দীপুমণি একা একটি চেয়ার নিয়ে বাইরে বসেন। সকাল 11:10 প্রথমে শুনানি শুরু করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছাত্র জনতাকে হত্যা, নির্বাচনের নামে প্রহসন, বিডিআর ট্র্যাজেডির কারণ, শাপলা চত্বরে হেফাজতের উপর গণহত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও আয়নাঘর তৈরি, বিপুল পরিমাণ অর্থ পাচার, শেয়ার বাজার লুট, জুলাই আগস্টের আন্দোলনে মরণাস্ত্র ব্যবহারের মাধ্যমে হত্যা করার নির্দেশ দেওয়ার কারণে সুপেরিয়র হিসেবে শেখ হাসিনা সহ তার মন্ত্রীদের বিচার করার কথা আদালতের সামনে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মোটা দাগে তারা প্রত্যেকেই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত। স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন। যারা পারপিট্রেট করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি না দেওয়া, প্রিভেন্ট করার চেষ্টা না করা, এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 অধীনে আইনি অপরাধ। এই অপরাধের দায় এই প্রত্যেক আসামির উপরে আছে, সেটা আমরা আদালতকে জানাচ্ছি। জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন ইন্টারনেট বন্ধ করার বিষয়টি আদালতের সামনে আনেন রাষ্ট্রপক্ষ। এছাড়া টকশোতে সাবেক বিচারপতি মানিকের দেয়া বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে ছাত্র জনতাকে হত্যা করে কিভাবে পুলিশ সেগুলো ধামাচাপা দিতে চেয়েছিল সে বিষয়েও উল্লেখ করা হয়। বিচার কাজ পুরোপুরি শুরু করার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী ট্রাইব্যুনালের কাছে সব প্রমাণ জমা দেওয়ার জন্য 2 মাসের সময় চান। তাকে 1 মাসের সময় দেয় ট্রাইব্যুনাল। 1 মাসের মধ্যে শেখ হাসিনা সহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বাকি আসামিদের হাজিরের নির্দেশ দেন। শুনানি শেষে আগামী 17 ডিসেম্বর সাবমিশন অফ ইনভেস্টিগেশন রিপোর্ট দেওয়ার আদেশ দেওয়া হয়। আদালতে বিচারিক কার্যক্রম শেষ হলে আসামি পক্ষের আইনজীবী ও আত্মীয় স্বজনদের এজলাস কক্ষে দেখা করার জন্য কিছু সময়ের অনুমতি দেওয়া হয়। পরে বেলা 2:30টায় প্রিজন ভ্যানে করে আসামিদের আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদি প্রশাসন? দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইউনূস, যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত? সামরিক সূত্রে জানা যায়, ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনূসের এক মহাপরিকল্পনা, যা ঘুম কেড়ে নিয়েছে মোদি বুঝে ফেলেছে ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত। গত 16 বছর দিল্লির কথায় বাংলাদেশে সবকিছু চলেছে, কিন্তু এখন উল্টে গেছে গণেশ। ভারতের এমন কোন একটি দুর্বল জায়গার খোঁজ পেয়েছে ডক্টর ইউনূস, যা সে দেশের গোয়েন্দা সংস্থার মোদি সরকারকে রিপোর্ট করেছে। আর ডক্টর ইউনূসের সেই পরিকল্পনাই মোদিকে পাগল করে তুলেছে। ঘুম হারাম তার প্রশাসনের। বাংলাদেশকে অল আউট করার দিবা স্বপ্ন দেখছে হিংসুক রাষ্ট্র ভারত, কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনূসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ, যা ভারতের কল্পনার বাইরে। এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছেতাইভাবে ব্যবহার করে আসছে দিল্লি। মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরই পাল্টে গেছে চিত্র। এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে। যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী, এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে। তাই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু আটকের পর থেকেই 2 দেশের বৈরিতা আন্তর্জাতিক রূপ পেয়েছে। সংখ্যালঘুদের উপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করছে মোদি প্রশাসন, অথচ কট্টরপন্থী হিন্দু রাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাসেও হামলা করতে ছাড়েনি। বিভিন্ন সূত্র বলছে, ইসকন ইস্যু সহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত। ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে, কারণ তারা জেনে গেছে ডক্টর ইউনূসের এক গোপন সামরিক পরিকল্পনার কথা। আর সেই কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে। আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামির মূল কাহিনী, জানবো পেছনের গল্প। মনে থাকার কথা, গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ। এটির আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠন ইসকন, কিন্তু কেন রংপুরেই করা হলো এই সমাবেশ? তার পেছনেই লুকিয়ে রয়েছে ভারত খেপার মূল কাহিনী। মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল এটি।
সামরিক সূত্র বলছে ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে, যা ভারতের সীমান্ত ঘেঁষা। দিল্লিকে সাহায্য করতে এই বিমান ঘাঁটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস। এই বিমান ঘাঁটি চালু করা গেলে ভারতের 7 সিস্টার হুমকিতে পড়বে। এই ভয়ে ঘুম হারাম এখন মোদির। বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে পড়লে ডক্টর ইউনূসের দ্বারস্থ হন। সেই ইউনূসের সাথে রাজনীতি আর কূটকৌশলে মোদি ধোপে টিকবে না, এই কথা নিশ্চিত করে বলা যায়। তাই মুখে বাংলাদেশকে দেখে নেব বললেও